নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা ম্যাডাম। কেমন আছো তুলনা? আসসালামু আলাইকুম মিস, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা তোমাদের সাথে বোধহয় ক্লাস নিয়েছিলাম এর আগে, বিজ্ঞানীদের নামগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না তুলনা? হ্যাঁ মিস। আমরা যে অ্যাসাইনমেন্ট এর রুটিন, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে রুটিন, সেটা কি পেয়েছি? হ্যাঁ মিস, পাইছি। সেই রুটিন অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট গুলো যেই সাবজেক্টের যেদিন অ্যাসাইনমেন্ট আছে সেদিন লিখে ফেলবে। তো তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি যাবে সেটা হচ্ছে এই বইয়ের যে, অর্থাৎ এই প্রথম অধ্যায়ের ভৌত রাশিয় পরিমাপ অধ্যায়টি থেকে যতগুলো বিজ্ঞানীর নাম আছে, বিজ্ঞানীদের নাম এবং অবদান, এটাই হবে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। কারণ প্রতি বছর এসএসসি পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনে এই অংশ থেকে একটা দুটো প্রশ্ন চলে আসে। কাজে এই অ্যাসাইনমেন্টটি হবে তোমাদের জন্য একটি সম্পদ স্বরূপ। অ্যাসাইনমেন্টটি রেখে দিবে। তোমরা অনেকে জয়েন করেছো ইতিমধ্যে, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সামিয়া রহমান, 5 জন জয়েন করেছে ইতিমধ্যে। তোমরা নিশ্চয়ই সবাই স্ক্রিনটি দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসে এই পর্যন্ত এসে থেমেছিলাম। আজকে আমি তোমাদের পূর্বের ক্লাস সহ আজকের ক্লাস সহ আপলোড দিব, আমি ফেসবুক গ্রুপে আপলোড দিব। আর তোমাদের গুগল ক্লাসরুম একটা খোলা হয়েছে, তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে হয়তো জিমেইলের মাধ্যমে ইনভাইটেশন জানাবে। আমি সেখানেও ক্লাসটি রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ক্লাসটি পরবর্তীতে। তো আমরা সম্ভবত ইরোথেস্তিনিস পর্যন্ত ছিলাম, যে ইরোথেস্তিনিসের আবিষ্কার পর্যন্ত আমরা পড়া শেষ করেছিলাম। তারপরে আসে বিজ্ঞানী আর্কিমিডিসের নাম। আর্কিমিডিসের নামের কথা কি আমরা পড়েছিলাম? যাই হোক, যদি নাও পড়ে থাকি বা পড়ে থাকি, আমরা এটাকে রিপিট করি। গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের সেরা একজন বিজ্ঞানী, শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, যার নাম ছিল আর্কিমিডিস। তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনো পর্যন্ত আমাদের বইয়ের পাঠ্যসূচিতে থাকে। আমরা কি জানি এই বিজ্ঞানী কিভাবে আবিষ্কার করেছিলেন তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের এই বিষয়টি? সেই সময়ে তার দেশের রাজা তাকে বলেছিলেন যে রাজার যে স্বর্ণের মুকুটটি রয়েছে, এই মুকুটের মধ্যে কি পরিমাণ খাদ রয়েছে, অর্থাৎ ভেজাল রয়েছে, সেটি আমাকে জানাও। তাহলে এই বিষয়টি উদ্ঘাটন করতে গিয়ে কিন্তু আর্কিমিডিস আসলে যেই সূত্রটি আবিষ্কার করেছিলেন, সেই সূত্রটি এখনো পর্যন্ত আমরা আমাদের বিজ্ঞান বইয়ের পাঠ্যসূচিতে পড়ে থাকি। তিনি এটা আবিষ্কার করেছিলেন একটি অভূতপূর্ব সিচুয়েশনে। সেটা ছিল, উনি একদিন বাথটাবে গোসল করছিলেন, তখন তিনি মনে করলেন যে তার ওজন কিছুটা হালকা মনে হচ্ছে এবং তার কিছুটা পানি বাথটাব উপচে নিচে পড়েছে। এই বিষয়টি তাকে ভাবিয়ে তুললো এবং কেন এটি হলো এটা আবিষ্কার করতে, এটা ভাবতে ভাবতে তিনি ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে সেই অবস্থায় একেবারে ওই ভেজা শরীর নিয়ে সে দৌড়ে নেমে আসলো, যে বললো যে ইউরেকা ইউরেকা, অর্থাৎ ইউরেকা শব্দের অর্থ হচ্ছে আমি পেয়েছি, আমি পেয়েছি। ওই যে রাজার মুকুটের যে স্বর্ণের যে মুকুটের যে খাদ বা ভেজাল, সেটি নির্ণয় করার সূত্র তিনি পেয়েছেন। আচ্ছা, তাহলে এই তরল পদার্থের যে কোনো তরল পদার্থে বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে রাখলে সেটি যে ওই তরল বা বাতাস যে উপরের দিকে ঠেলে দেয়, সেটি তিনি আবিষ্কার করেছিলেন। এই ঊর্ধ্বমুখী বলের বিষয়টি আমরা এখনো পড়ে থাকি। আমরা আমাদের এই অধ্যায়ের
পঞ্চম অধ্যায়ে এই সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো। এছাড়া তিনি গলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তিনি বেশ বড় মাপের কিছু গলীয় দর্পণ ব্যবহার করেছিলেন, যেগুলোকে তিনি সমুদ্রের পাড়ে রেখেছিলেন, এবং সেগুলোর ফোকাস এমন জায়গায় ছিল যেখান দিয়ে যুদ্ধ জাহাজগুলো আসা যাওয়া করে। তাহলে সেই গলীয় দর্পণের উপরে যখন সূর্যের আলো আপতিত হয়, এই আপতিত সূর্যের আলোক রশ্মি যখন আবার প্রতিফলিত হয়ে একটি জায়গায় কেন্দ্রীভূত হয়, অর্থাৎ ফোকাসে কেন্দ্রীভূত হয়, তখন কিন্তু সেখানে আগুন ধরে যায়। অর্থাৎ যুদ্ধজাহাজ ওই পার দিয়ে যাওয়ার সময় শূন্যের মধ্যে কিন্তু আগুন ধরে গিয়েছিল, এবং সেই থেকে যুদ্ধের কৌশল হিসেবে এই গলীয় দর্পণ ব্যবহার করা হয়েছিল। তাহলে আমরা কি পেলাম? আমরা এই পর্যায়ে আমরা পেলাম যে বিজ্ঞানী আর্কিমিডিসের নাম, আর্কিমিডিসের অবদানগুলো এবং নামগুলো আমরা লিখে ফেলবো আমাদের অ্যাসাইনমেন্টের কপিতে। ইতিপূর্বে আমরা যে বিজ্ঞানীদের নাম এবং আবিষ্কারগুলো পেয়েছিলাম সেগুলো আমরা লিখে ফেলবো। তারপরে গ্রিক আমলে আরেকজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিলেন ইরাটোস্থিনিস, যিনি সেই সময় পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে বের করতে পেরেছিলেন। তাহলে আমরা এইটুকুর লেসনে আমরা দুইজন বিজ্ঞানীর নাম পেলাম, একজন হচ্ছে আর্কিমিডিস আর একজন হচ্ছে ইরাটোস্থিনিস। এসো আমরা এরপরে দেখি যে আর্কিমিডিসের পরে প্রায় ১৫০০ বছর, অর্থাৎ প্রায় ১৫০০ বছর কিন্তু বিজ্ঞান চর্চা বন্ধ ছিল। ১৫০০ বছর বিজ্ঞান চর্চা প্রায় বন্ধ ছিল, এবং সেই সময়টাতে শুধু ভারতীয়, মুসলিম এবং চীন ধারার সভ্যতার যে বিজ্ঞানীরা তারা জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিলেন। ভারতবর্ষের বিজ্ঞানী আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, এছাড়া ভাস্কর, এই বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছিলেন? শূন্যকে সঠিক অর্থে ব্যবহার করেছিলেন। বিষয়টি ভারতবর্ষের বিজ্ঞানী আর্যভট্ট করেছিলেন। এছাড়া মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভিতরে আল খোয়ারিজমি নামটি ভালো করে জেনে নাও। তার নাম আলাদাভাবে উল্লেখ করতেই হয়, কারণ তার লেখা আল জাবির বইটির নাম থেকেই অ্যালজেব্রা শব্দটি এসছে। আমরা তো সবাই অ্যালজেব্রা করি এবং অ্যালজেব্রা ভালো পারি, বীজগণিত। এই অ্যালজেব্রা কথাটি এসছে আল জাবির বইটির নাম থেকে, আর আল জাবির বইটির লেখক ছিলেন আল খোয়ারিজমি, উনি একজন মুসলিম বিজ্ঞানী। এরপরে যার নাম আমি বলবো তিনি হচ্ছেন ইবনে আল হাইয়াম। ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হচ্ছে গ্রিক বিজ্ঞানী টলেমি মনে করতেন যে আমাদের চোখ থেকে আলো আসে। আসলে চোখ থেকে কি আলো আসে? আমরা আগেকার টলেমির সময়কার মানুষরা বিশ্বাস করতেন যে আমরা চোখ বন্ধ করলে আমরা কোনো কিছু দেখতে পাই না, তার মানে চোখ আমাদের কাছ থেকে আলো পাঠায়। কিন্তু আসলে কি তাই? ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা চোখ বন্ধ করলেও আরেকজন কিন্তু ওই বস্তুটি দেখতে পায়। তাহলে বিষয়টি হচ্ছে কোনো বস্তু থেকে আগত প্রতিফলিত আলোক রশ্মি আমাদের চোখে যখন এসে পড়ে তখন আমরা দেখতে পাই। এই বিষয়টি কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি, এবং এই বিষয়টি টলেমির ওই ধারণাটিকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে আল হাইয়াম বলেন যে না, চোখ থেকে আলো যায় না, আলো আসে বস্তু থেকে, যার ফলে আমরা দেখতে পাই। ঠিক এই কারণে তাকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এরপর আমি যে বিজ্ঞানীর নাম বলবো তিনি হচ্ছেন আল মাসুদি। প্রকৃতির ইতিহাস নিয়ে তিনি 30 খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। এটা তার বিরাট একটি আবিষ্কার। এরপর ওমর খৈয়াম, তাকে আমরা সবাই কবি হিসেবে জানি, কিন্তু তিনি ছিলেন একজন উচ্চ মাপের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। চীনা গণিতবিদ এবং বিজ্ঞানীরাও পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মধ্যে শেন কুয়ার এর নাম উল্লেখ করা যায়, যিনি চুম্বক নিয়ে কাজ করেছিলেন এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণের বিষয়টি উল্লেখ করেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইটুকু অংশে কয়জন বিজ্ঞানীর নাম পেলে বলো? আজকের ক্লাসে কয়জন বিজ্ঞানীর নাম আমরা পেলাম বলো? ফারিহা বলো, কয়জন বিজ্ঞানীর নাম পেয়েছি? মিস এই পাঠে? আজকের পাঠে।
তোমরা সবাই চেষ্টা করো, দেখি কে আগে বলতে পারে। ম্যাম 10 জন। আচ্ছা, যাই হোক, কাছাকাছি গিয়েছে। এটা আমি এখন তোমাদের বলবো না কে কতজন দেখলে, সেটা তোমাদের অ্যাসাইনমেন্টই এটা প্রকাশ পাবে আসলে বিজ্ঞানীর নাম কতজন ছিল টোটালি এই চ্যাপ্টারে। তোমাদের অ্যাসাইনমেন্ট যাবে হচ্ছে যে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশিয় পরিমাপ অধ্যায়ের বিজ্ঞানীদের যে নাম উল্লেখ করা আছে তাদের নাম এবং অবদান সমূহ লিখো। এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট যাবে। এরপরে আমরা এরপরে যে প্রস্তুতি সেটা আমরা বই দেখবো এবং বই দেখে আমরা অ্যাসাইনমেন্টের পর্বটি আমরা শেষ করে ফেলবো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো, কারণ বেশি লেংথি করলে তোমাদের ক্লাসটি বোরিং হয়ে যাবে। আজকে আমরা 10 জন বিজ্ঞানীর নাম পড়লাম, নেক্সট ডেতে আমরা আরো কিছু বিজ্ঞানীর নাম আমরা জানবো। কেমন? বিজ্ঞানের উত্থান পর্বে আমরা এরপরের ক্লাসে আমরা বিজ্ঞানের উত্থান পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের হাতে নতুন বই গিয়েছে এবং নতুন বই এর মজাই আলাদা, নতুন বই পড়ার মজাটাই আসলে অন্যরকম। তো আমার রিডিং এর অপেক্ষায় না থেকে আমি আশা করব প্রত্যেকেই তোমরা বিজ্ঞানীদের নামগুলো তুলে ফেলবে এবং এর অবদানগুলো পড়ে ফেলবে। তোমাদেরকে যেই খাতা আমাদের স্কুল থেকে সরবরাহ করা হয়েছে সেই খাতার উপরে তোমরা সেই খাতার উপরে নাম, রোল সবকিছু চমৎকারভাবে দিয়ে, খাতা না দিয়ে পেজের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করেছো ঠিক সেইভাবে সাবমিট করবে এবং তোমরা সেইভাবে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি লিভ নিচ্ছি, ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই